এক থা রাজা এক থি রানী, এক ছবির মতো সুন্দর পাহাড়ি উপত্যকায় দেখা হলো সেই রাজা আর রানীর। হলো মন দেওয়া নেওয়া। এই পর্বে শোনাবো সেই রাজা রানীর প্রেমের গল্প। তবে এই গল্পে সেই দেবীকে এড়িয়ে গেলে তো হবে না, যিনি কিনা মানুষ খেকো বাঘেদের হাত থেকে রক্ষা করেছিলেন গ্রামবাসীদের। এই পর্বেই থাকবে এমন একজন সাধকের কথা, যিনি কিনা তার সাধনার মাধ্যমে নিজেকে নিয়ে গিয়েছিলেন মার্গদর্শনের জায়গায়। তার কাছে ছুটে এসেছেন বিশ্বের তাবর তাবর ব্যক্তিত্বরা। চলো জয় কেদার। জয় ভোলেনাথ। প্ল্যান প্রোগ্রাম কিছু করিনি, বেরিয়ে তো পড়েছি। আগের পর্বে দেখিয়েছি শিয়ালদা থেকে আমাদের দিল্লি আসার ছবি। চিকিৎসার কারণে দিল্লি আসা। দিল্লির কাজ মিটিয়ে আমরা রাতে ওল্ড দিল্লি স্টেশন থেকে চড়ে বসলাম রানীক্ষেত এক্সপ্রেসে। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন যে গল্প কোন দিকে মোড় নিচ্ছে। আমি দাঁড়িয়ে আছি ওল্ড দিল্লি স্টেশনে, আর ধরবো হচ্ছে রানীক্ষেত এক্সপ্রেস। নামবো কাল সকালে কাঠগোদাম। ট্রেন দিয়ে দিয়েছে, চারদিকে হুলস্থুল অবস্থা, বেশি কথা বলাও যাবে না প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ট্রেনে উঠে পড়ি, তারপর দেখা যাক গল্প কোন দিকে যায়। অবশ্য বুঝেই গিয়েছেন যে যাচ্ছি কুমায়ুন। তো এই সিরিজটার নাম দেবো ভাবছি ক্যান্ডিড কুমায়ুন। চলবে তো? নিচের কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে চলুন উঠে পড়ি ট্রেনে। এই আমার পেছনে ট্রেন, আর এই আমার কম্পার্টমেন্ট B2। রানীক্ষেত এক্সপ্রেস ওল্ড দিল্লি থেকে রাত 10টা 5 মিনিটে ছেড়ে পরদিন ভোর 5টা 5 মিনিটে কাঠগোদাম পৌঁছে দেয়। ফলে ট্রেনে উঠে শুয়ে পড়া ছাড়া আর কিছু করার ছিল না। আর রানীক্ষেত এক্সপ্রেসে চড়া মাত্রই সেই অর্থে অফিসিয়ালি শুরু হলো আমাদের কুমায়ুন যাত্রা। যেহেতু কলকাতা থেকে দিল্লি আসার পর্বটাও আপনাদের সামনে তুলে ধরেছি, তাই ক্যান্ডিড কুমায়ুন সিরিজে এটাকে 2 নম্বর পর্ব হিসেবে রাখছি। এর আগেও আমরা কুমায়ুনের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেরিয়েছি, ছবিও তুলেছি, কিন্তু নানান ব্যস্ততায় কুমায়ুনকে আমার এই চ্যানেলে আর তুলে ধরা হয়নি। এবার ঠিক করেছি কুমায়ুন নিয়ে একটা তথ্যবহুল সিরিজ করব, যাতে বিস্তারিতভাবে তুলে ধরব এই কুমায়ুন রিজিয়নটাকে। বেড়ানোর খরচ খরচা সহ সব তথ্য তো থাকবেই, তার সঙ্গে তুলে ধরব এখানকার জায়গাগুলোর ইতিহাস, সংস্কৃতি, পুরাণ ও লোকগাথাকে। গোটা সিরিজের পরপর পর্বগুলোকে ধৈর্য ধরে দেখার আগাম অনুরোধ রইল। একদম এক্স্যাক্ট রাইট টাইমে কাঠগোদাম পৌঁছেছি। এখন 4:55 বাজে। যে টাইমে পৌঁছানোর কথা নির্ধারিত শিডিউল টাইমেই পৌঁছেছে রানীক্ষেত এক্সপ্রেস। অতএব কাঠগোদাম থেকেই শুরু হবে আমাদের কুমায়ুন যাত্রা। আপনারা জানেন, যেটার নাম দিয়েছি ক্যান্ডিড কুমায়ুন। সঠিক সময়ে ট্রেন এসে পৌঁছলো কাঠগোদাম। বাইরে তখন অন্ধকার। এত ভোরে তো আর ড্রাইভারকে ফোন করে বলা যায় না, ভাই চলে এসো। তাই বাতানুকূল ওয়েটিং রুমে একটু ফ্রেশ হয়ে নিতে চললাম। আমরা যতক্ষণ একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, আপনারা ততক্ষণ একটু কাঠগোদাম স্টেশনটার সঙ্গে পরিচয় করে নিন, আর কিভাবে এখানে আসবেন সেটাও জেনে নিন। আর হ্যাঁ, কাঠগোদাম নামকরণের ইতিহাসটাও জেনে নিন। কুমায়ুনের প্রবেশদ্বার বলা হয় এই কাঠগোদাম স্টেশনকে। এই স্টেশনটার ভৌগোলিক অবস্থান এত সুন্দর জায়গায় যে এখানে নেমেই স্টেশনটার প্রেমে পড়তে বাধ্য হবেন। জানেন তো এই কাঠগোদাম নামটা কেন হয়েছিল? তাহলে শুনুন। আগে এই জায়গাটার নাম ছিল চৌহানপাট্টা। দান সিং বিস্ট নামে এক কুমায়ুনি ভদ্রলোক এখানে কাঠের গুদাম খোলেন, মানে যাকে বলে টিম্বার ডিপো। ব্যাস আর কি। ধীরে ধীরে এই জায়গাটাও মুখে মুখে চৌহানপাট্টা থেকে হয়ে গেল কাঠগোদাম। কলকাতা থেকে সরাসরি কাঠগোদাম আসার একটাই ট্রেন আছে, তার নাম বাগ এক্সপ্রেস। হাওড়া থেকে রাত 9টা 45 মিনিটে ছেড়ে তৃতীয় দিন সকাল 9টা 15 মিনিটে কাঠগোদাম পৌঁছয়। মানে আজ রাতে ছেড়ে পরশুদিন সকালে পৌঁছবে। সরকারিভাবে 35 ঘন্টার সফর, কিন্তু লেটে চললে দিন কাবার হয়ে যেতে পারে। এই বাগ এক্সপ্রেস প্রতিদিন চলাচল করে।
এখানে একটা কথা বলে নিই, অনেকে কিন্তু এই ট্রেনটিকে টিপ্পনি কেটে ছাগল এক্সপ্রেসও বলে থাকেন। আর একটা সাপ্তাহিক ট্রেন আছে 12353 হাওড়া লালকুয়া এক্সপ্রেস, তবে সেটি সরাসরি কাঠগোদাম আসে না। প্রতি শুক্রবার সকাল 8:15 হাওড়া থেকে ছেড়ে শনিবার লালকুয়া পৌঁছয় সকাল 6:55। লালকুয়া দিয়েও কুমায়ুনে প্রবেশ করতে পারেন। আর একটা বিকল্প পথ হলো আমরা যেভাবে এসেছি, মানে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে কাঠগোদাম। দিল্লি থেকে কাঠগোদাম মাত্র 281 কিলোমিটার। ভলভো বাস সার্ভিসও আছে। এই কাঠগোদাম থেকে নৈনিতাল মাত্র 35 কিলোমিটার দূর। 1.5 ঘন্টার মধ্যে ঝপ করে পৌঁছে যেতে পারেন। গাড়ি, বাস, শেয়ার কার সব পাবেন। ভূপেন্দ্র সিং ওরফে দীপ আমার পুরনো পরিচিত। বছর ভর আমাদের মধ্যে যোগাযোগ থাকে। ও জানে আমার পার্টনার ক্যান্সার সার্ভাইভার। ওকে বলাই ছিল কুমায়ুন সার্কিটটা ফের ঘুরব, কিন্তু ধীরে সুস্থে, নো তাড়াহুড়ো। ফলে সকাল সকাল বেরিয়ে পড়লাম ওর সাথে। कैसे हैं आप सब? बस सब बढ़िया, आप आप बताइए। घर में सब ठीक है? सब बढ़िया, आप बताइए। चलिए ठीक है, आइए आइए चलते हैं। গাড়ি এসে গেছে, ফলে এবার রওনা দেওয়ার পালা। চলুন বেরিয়ে পড়ি। আমাদের কিন্তু কোনো প্ল্যান কিছু ছিল না। কোথায় যাব, কোথায় থাকবো কিছুই ঠিক করিনি। গাড়িতে উঠে ডেস্টিনেশন ঠিক করতে শুরু করলাম। সেট লাগেজ উঠে গেছে? চল। এমনকি আমি কোনো হোটেল টোটেলও বুক করে রাখিনি, কারণ কবে কোনখানে থাকবো তার কোনো নির্দিষ্ট আইটিনারি তৈরি ছিল না। কিন্তু আমি জানি ও পথে যেতে যেতে ম্যানেজ হয়ে যাবে। যোগাযোগ বা কানেকশন থাকলে নো চিন্তা, আপদে বিপদে কাজে লেগে যায়। শুধু মোবাইল নেটওয়ার্কটা আমার ভীষণ প্রয়োজন। আপাতত এই দীপ ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম। আমার পুরনো পরিচিত ড্রাইভার যদিও, তো যাই হোক অনেকদিন পর দেখা হয়েছে। কাঠগোদামকে বিদায় জানাচ্ছি। এবার आज कहाँ जाएंगे दीप भाई? मुझे तो कोई प्लान प्रोग्राम नहीं है। क्वेश्चन ही चल जाते हैं सीधा सीधा। रानी खेत होते निकले। हाँ রানীক্ষেত होके निकलेंगे फिर। তো আপাতত রানীক্ষেত হয়ে বেরোবো। এবার যা যা ছবি উঠবে আমি আপনাদের ধীরে ধীরে দেখাতে থাকবো। প্রথমে তো যাব হচ্ছে কাঁচিধাম বা নিম করলি বাবা আশ্রম যেটাকে বলে। তার আগে খেয়ে নিতে হবে, খিদে পেয়ে গেছে। সুন্দর একটা রেস্টুরেন্ট দেখলাম, দারুণ। তো এখানে একটু খেয়ে দিয়ে নিই, তারপর আবার রওনা দেবো। গরম গরম আলুর পরোটা এসে গেছে। এই আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে তারপরে রওনা দেবো আবার। 8টা বাজে চলো, ফলে ব্রেকফাস্টটা সেরে নিই। আলু পরোটা বানিয়েছে গরম গরম, একদম ফাইন খেতে। ব্রেকফাস্ট সেরে তারপর কাঁচিধামের উদ্দেশ্যে রওনা দেবো। কাঁচিধাম আরো 24 কিলোমিটার এখান থেকে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন নিম করলি বাবার আশ্রম বা কাঁচিধাম। এটা এই এলাকার একটা প্রসিদ্ধ ধাম। বহু মানুষ এখানে আসেন। বেসিক্যালি এটা কিন্তু কোনো মন্দির নয়, এটা একটা আশ্রম। উত্তরপ্রদেশে একটি গ্রামে জন্ম নিয়েছিলেন এক সাধক। সেই সাধক কালে কালে তার মহিমা এমনভাবে ছড়াতে থাকে তিনি 1962 সালে এখানে একটি আশ্রম তৈরি করেন। এবং বলা হয় যে ওনার বেসিক্যালি উনি একজন স্পিরিচুয়াল গুরু, মানে আধ্যাত্মিক গুরু। ওনার কাছে বহু মানুষ দীক্ষা নিয়েছেন এবং ওনার নাকি অলৌকিক কিছু শক্তি ছিল, এটা এখানকার মানুষের বিশ্বাস এবং বহু মানুষের বিশ্বাস। বহু মানুষ বাইরে থেকেও এই কাঁচিধামে আসেন এই আশ্রমের দর্শন করতে। যদিও 1973 সালে উনি দেহত্যাগ করেন। এবং শুনলে আপনারা অবাক হবেন যে এই কাঁচিধাম বা নিম করলি বাবা আশ্রমে এসছিলেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস 1975 সালে, এবং মার্ক জুকারবার্গ অর্থাৎ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এখানে এসেছিলেন শান্তির খোঁজে।
1915 সালে মার্ক জুকারবার্গ এখানে এসেছিলেন। বহু বিখ্যাত মানুষের পদধূলি পড়েছে এই আশ্রমে। এই আশ্রমে মানুষ আসে শান্তির খোঁজে। আর নিম করলি বাবার মাহাত্ম্য এমন ছড়িয়েছে যে মানুষ বিশ্বাস করে যে এখানে এলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। একবার নয়, বারবার মানুষ ছুটে আসেন এই নিম করলি বাবার আশ্রম বা কাঁচি ধামে। কাঁচি ধাম দেখলাম, এবার সোজা রানীক্ষেতের দিকে রওনা দেবো। তবে কাঁচি ধামে প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম হয়েছে। এত ভিড় ঠেলাঠেলি ধাক্কাধাক্কির ভেতরে ছবি তুলতে দেয় না। তো দেখলাম, দেখে এবার রওনা দিই পরের গন্তব্যের উদ্দেশ্যে। কোশি নদীর ওপর বসে আছে একটা ব্যাঙ। কোলা ব্যাঙ না সোনা ব্যাঙ তা জানি না, তবে বিশাল আকৃতির এক ব্যাঙ, তাই এটা ফ্রগ পয়েন্ট। কি বুঝলেন না? আরে বাবা, একটা বিশাল আকারের পাথর যার আকৃতি অনেকটাই ব্যাঙের মতো, তাই ব্যাঙ পয়েন্ট, মানে ফ্রগ পয়েন্ট। ওই যে পাথরটা, ওই পাথরটা অ্যাকচুয়ালি ব্যাঙের আকৃতি, ওই জন্যে ফ্রগ পয়েন্ট বলা হয় এই জায়গাটাকে। মানে এখানকার লোকজন মানে হিন্দিতে বলে ম্যাডাক ব্যাঙকে, ব্যাঙের আকৃতির পাথর, সেই জন্য এটাকে বলা হয় ফ্রগ পয়েন্ট। এরপর সোজা গাড়ি ছুটল রানীক্ষেত। রানীক্ষেতে প্রথম আপনাদের দর্শন করাবো ঝুলা দেবীর মন্দির। ঝুলা দেবী দর্শন না করে কি করে রানীক্ষেতের গল্প বলবো আপনাদের, কারণ ঝুলা দেবী এই এলাকার রক্ষাকর্ত্রী। 700 বছরের পুরনো মন্দির। ঝুলা দেবীকে কেন্দ্র করে মুখে মুখে ঘোরা লোকগাথাটাও খুব ইন্টারেস্টিং। বলছি দাঁড়ান, একটু তিষ্ঠতে দিন। 82 কিলোমিটার উজিয়ে এসেছি, একটু জলটল খাই। রানীক্ষেতে মূল আকর্ষণ হচ্ছে এই ঝুলা দেবী টেম্পল। ঝুলা দেবী হচ্ছে দুর্গারই আরেকটি রূপ, এবং যেহেতু সে কাঠের ঝুলার মধ্যে তাকে আরাধনা করা হয়, তাই নাম হচ্ছে ঝুলা দেবী। এটা হচ্ছে লোকাল ডিটি, অর্থাৎ লোকজ দেবী। তো এটা একটা ছোটো ইন্টারেস্টিং গল্প আছে, এই গল্পগুলো তুলে ধরি কারণ প্রচুর লোকগাথা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কুমায়ুনের পথে পথে। তো ঝুলা দেবী হচ্ছে যে এখানে যে চৌবাতিয়া বলে এলাকা, তো চৌবাতিয়া আপেল গার্ডেন এখনও আছে, সেটাও একটা অনেক মানুষ দেখতে যান। চৌবাতিয়া এলাকাটা ছিল অ্যাকচুয়ালি প্রচুর ঘন জঙ্গলে ভরা। তো এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা জঙ্গলে গেলেই বাঘের হামলার মুখে পড়তে হতো, এবং অনেক সময় গ্রামের মধ্যে বাঘ হামলা চালাতো এবং চিতা হামলা চালাতো, ফলে বাঘের হানায় বহু মানুষ সে সময় প্রাণ হারাতেন। তো স্থানীয় বাসিন্দারা দেবীর আরাধনা করেন যে কি করে এর থেকে রক্ষা পাওয়া যায়, সেই জন্য দেবীর কাছে তারা প্রার্থনা জানান। তো একদিন পিলকোটি গ্রামের একটি মানুষকে এই দেবী দুর্গা স্বপ্নাদেশ দেন যে আমি অমুক জায়গায় আছি, আমাকে এখানে স্থাপিত করা হোক। তারপরেই স্থানীয় মানুষজন এই মন্দিরে স্থাপনা করেন এবং এই মন্দিরে দেবী দুর্গার আরাধনা করা হয়। যদিও এখানে দেবী দুর্গার নাম হচ্ছে ঝুলা দেবী। এই হচ্ছে ঝুলা দেবীর একটি লোকগাথা, এবং মুখে মুখে এই লোকগাথা ঘুরে ফিরে চলেছে। এরকমই অনেক ইন্টারেস্টিং গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কুমায়ুনের পথে পথে। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে তুলে ধরবো। Welcome to Ranikhet, the land of Queen. রানীক্ষেত মানে রানীর ক্ষেত্র, দ্য ল্যান্ড অফ কুইন, তাই তো? তো রানীর ক্ষেত্র যখন, তার মানে রানী ছিল, আর রানী যদি থাকে তাহলে একজন রাজাও থাকবে, আর রাজা এবং রানী তার মানে কি একটি প্রেমের গল্পের সূচনা হয়, তাই না? কথিত আছে, এটাও লোকগাথা, ইতিহাসে কোনো প্রামাণ্য দলিল নেই এর, যে কথিত আছে আর কি, যে রাজা সুধর দেব রানী পদ্মিনীর প্রেমে পড়েছিলেন এই রানীক্ষেতে, এবং তাদের দুজনের মন দেওয়া নেওয়া ঘটেছিল এই জায়গাতেই, এবং রানী পদ্মিনীর চোখের মণি ছিল এই রানীক্ষেত।
তাই রাজা সুধর দেব রানী পদ্মিনীর জন্য এখানে একটি প্যালেস বানিয়ে দিয়েছিলেন এবং তারা সেই প্যালেসে থাকতেন, অর্থাৎ রাজা সুধরদেব এবং রানী পদ্মিনী এই রানীক্ষেতে সেই রাজপ্রাসাদে বসবাস করতেন। যদিও সেই রাজপ্রাসাদের কোনো অস্তিত্ব বা ভগ্নাবশেষ খুঁজে পাওয়া যায় না, ফলে তাই এটি লোকগাথা, ইতিহাসে কোনো প্রামাণ্য দলিল নেই। কিন্তু খুব ইন্টারেস্টিং কাহিনী, এক রাজা রানীর প্রেম কাহিনী, তাদের মনের মিল ঘটেছিল এই রানীক্ষেতেই। যদিও আমি রাজা নই আর আমার রানীও নেই, তাই যে আসনে আমি বসে আছি সেটি আমি একাই বসে আছি, আমার পাশের চেয়ারটি ফাঁকা, কারণ আমাদের মধ্যে কোনো রাজা রানীর গল্প নেই, কারণ আমরা আম আদমি। সেই 1869 সালের কথা, 1869, ব্রিটিশরা সিমলা থেকে তাদের সামার ক্যাপিটাল নিয়ে আসে এই রানীক্ষেতে, অর্থাৎ গ্রীষ্মকালীন রাজধানী তারা সিমলা থেকে শিফট করে নিয়ে আসে এই রানীক্ষেতে। আর 1917 সালে ব্রিটিশরাই এই রানীক্ষেতে কুমায়ুন রেজিমেন্টের গোড়াপত্তন করেন এবং এখানেই সদর দপ্তর খোলেন। সে সময়টা ছিল ব্রিটিশরা মূলত সেনা নিয়োগ কেন্দ্র হিসেবে রানীক্ষেতকে ব্যবহার করত, অর্থাৎ আর্মি রিক্রুটমেন্ট এরিয়া ছিল এই রানীক্ষেত। এখান থেকে আর্মিদের রিক্রুট করা হতো কুমায়ুন রেজিমেন্টে। তারপর ধীরে ধীরে ডালপালা মেলে এবং কুমায়ুন রেজিমেন্টের সদর দপ্তর হয়ে ওঠে এই রানীক্ষেত। 6000 ফিট উচ্চতায় এই শৈল শহর ওক, পাইন, দেওদার গাছে ঘেরা এবং একটা শান্ত, নিরিবিলি, পরিচ্ছন্ন শহর। বিশেষ করে পরিচ্ছন্ন শব্দটাই আমি জোর দিলাম, আর্মি ক্যান্টনমেন্ট হওয়ার কারণে গোটা শহরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু নিরিবিলিতে ঘুরে বেড়ান, দিনের বেলাও ঝিঝি পোকার ডাক শুনতে পাবেন। আর রোদ উঠেছে, আরও ভালো লাগছে, রোদ আর ছায়া মাখা পথ, আস্তে আস্তে হেঁটে ঘুরতে দারুণ লাগবে। ছ 6000 ফুট উচ্চতায় রানীক্ষেত বেসিক্যালি একটি ক্যান্টনমেন্ট শহর। এখানের একটি অন্যতম আকর্ষণ হচ্ছে এই আর্মির সংগ্রহালয় বা আর্মি মিউজিয়াম। এটা কিন্তু দেখবেন এলে, এর ভেতরেও ঢুকে দেখতে পারেন, সুন্দর। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 75 টাকা। 5 বছর বয়সী শিশুদের কোনো প্রবেশ মূল্য লাগে না। 5 বছর থেকে 10 বছর পর্যন্ত শিশুদের জন্য লাগে 50 টাকা। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কার্গিল যুদ্ধ পর্যন্ত ব্যবহৃত সমরাস্ত্রের নমুনা রাখা আছে এখানে। এই মিউজিয়াম খোলা থাকে হচ্ছে গ্রীষ্মকালে, অর্থাৎ গরমকালে সকাল 8টা থেকে 1:30 দুপুর, এবং তারপরে আবার বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। আর শীতকালে সকাল 8:30টায় খোলে এবং 1:30 পর্যন্ত খোলা থাকে, তারপর আবার বিকেলে 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আর রবিবার দিন 8:30 থেকে 12টা, মানে 12:30। এটা হচ্ছে একটা ফিল্ড আর্টিলারি। যখন কুমায়ুন রেজিমেন্ট ব্রিটিশ আর্মির হয়ে লড়ছিল প্যালেস্টাইনে ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময়, যেটা কিনা অটোমান এম্পায়ারের আন্ডারে ছিল, এখানে টার্কিশ আর্মি ডিফেন্সিভ পজিশনে ছিল এই ফিল্ড আর্টিলারি নিয়ে। এবার কুমায়ুন রেজিমেন্ট ফিউরিয়াসলি অ্যাটাক করে এই গানসগুলোকে ছিনিয়ে নেয়, ছিনিয়ে নিয়ে ক্যাপচার করে না ভিক্টরি সাইন হিসেবে আর কি, ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময়। তারপর থেকে এখানে রাখা রয়েছে ভিক্টরি সাইন হিসেবে। আর্মিদের এই সংগ্রহালয়টা, মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, মানে যাদের একটু ইতিহাসে ইন্টারেস্ট আছে তারা অবশ্যই দেখবেন ভেতরে গিয়ে। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আর্মিদের ব্যবহার করা নানা জিনিসপত্র এবং অস্ত্রশস্ত্র রাখা রয়েছে স্মারক হিসেবে। এটা আমি বলবো বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের তো দেখা উচিত এবং ভাল লাগবে, খুব ইন্টারেস্টিং জিনিস। এটা নিজে না দেখলে তো বোঝানো সম্ভব না ওইভাবে, তাহলে আমি এটা কিন্তু রেকমেন্ড করবো যে রানীক্ষেত এলে এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। মনকামেশ্বর বা মনোকামনা মন্দিরটি কুমায়ুন রেজিমেন্টের তত্ত্বাবধানেই তৈরি। সেনা জওয়ান ও সেনা অফিসারদের কাছে এই মন্দিরটি অত্যন্ত পবিত্র
যে কোনো অপারেশনে নামার আগে সেনারা এখানে আসেন বিজয় লাভের প্রার্থনা জানাতে। মনকামেশ্বর মন্দিরের উল্টো দিকেই রয়েছে গুরুদুয়ারা। এটিও কুমায়ুন রেজিমেন্টের তৈরি। কি ছোলা বাটুরে? নিয়েছিলাম একটা টি ব্রেক, ভেবেছিলাম আমরা 1 কাপ চা খাবো, অনেকক্ষণ ধরে চলছি, ড্রাইভারও বলছিল চা খাবে, ঘুম পাচ্ছে। তারপরে এখানে খাবারের শাড়ি দেখে এবং খাবারের স্বাদ দেখে পুরো লাঞ্চটাই সেরে নিলাম। ছোলা বাটুরে খেলাম, এত টেস্টি ছোলা বাটুরে, অনেকদিন পরে খেলাম। ম্যাগি নিলাম, ছোলা বাটুরে নিলাম, আর গরম গরম পকোড়া ভাজছিল, পকোড়াও খেয়ে নিলাম। মানে দুপুরের লাঞ্চ একেবারে ভাজাভুজিতে ভর্তি। এবার যাই, রওনা দেবো, কালিকা মন্দির একটু দেখবো, আর গল্ফ কোর্স বাকি রয়েছে সেটা দেখতে হবে। গল্ফ কোর্স দেখে তারপর রওনা দেবো কৌশানির দিকে। পরে আপাতত ইঞ্জিনে কয়লা পড়ে গিয়েছে, আবার ছুট ছুট ছুট। কৌশানি আর এখান থেকে 57 কিলোমিটার, আলমোড়া 40 কিলোমিটার। ভাজাভুজি দিয়ে দুপুরের আহার সেরে রওনা দিলাম গল্ফ কোর্সের উদ্দেশ্যে। কি আর বলবো, শুধু রাস্তাটা দেখুন, উফ, পুরো জ্বালাময়ী সৌন্দর্য, পাগল হয়ে যাবার জোগাড়। আমরা দাঁড়িয়ে রয়েছি গল্ফ কোর্সের সামনে, রানীক্ষেতের। আর ও যখন ছোট ছিল তখন আমরা যখন এসেছিলাম, এর আগেও আমি 2 বার এসেছি, তো তখন এটা খোলা ছিল। এটা খোলা ছিল মনে আছে আমার, তখন ছোট ঢুকেছিলাম তখন আমি হ্যাঁ, আমার সঙ্গে দৌড়াদৌড়ি করেছিলি এর ভেতরে। হ্যাঁ, এখন তো বন্ধ করে দিয়েছে। এখন আর ভেতরে ঢুকতে দেয় না, গল্ফ কোর্সের ভেতরে ফেন্সিং দিয়ে দিয়েছে, তারের বেড়া রয়েছে। তাই অনেক আগের কথা মনে পড়ে গেল আর কি, যে এখানে এসে ও খুব দৌড়াদৌড়ি করেছিল। পুরো গ্রিন একদম মাঠটা, গল্ফ কোর্সটা। এটা কিন্তু এশিয়ার অন্যতম একটি গল্ফ কোর্স এবং উচ্চতম গল্ফ কোর্স। রানীক্ষেত মূল শহর থেকে 5 কিলোমিটার দূরে এই গল্ফ কোর্সটি এশিয়ার অন্যতম উচ্চতম গল্ফ কোর্স। উচ্চতা 6142 ফুট। 9 হোল বিশিষ্ট এই গল্ফ কোর্সটি তৈরি হয়েছিল 1920 সাল নাগাদ। পুরো গল্ফ গার্ডেনটাই নাগা ও কুমায়ুন রেজিমেন্টের তত্ত্বাবধানে রয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, ভারতের সবথেকে দীর্ঘ অর্থাৎ লংগেস্ট গল্ফ কোর্স হচ্ছে কাশ্মীরের গুলমার্গ গল্ফ কোর্স। আমি এই কুমায়ুন ট্রিপটা এসেছি হচ্ছে অক্টোবরের 3য় সপ্তাহে, 3rd উইক অফ অক্টোবর। কিন্তু সকালের দিকটা ঠান্ডা লাগছিল, এখন যত বেলা বাড়ছে আমার তো গরমই লাগছে আর কি। 24 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার, পুরো রৌদ্রোজ্জ্বল দিন, তো আমার তো ব্যক্তিগতভাবে গরমই লাগছে। যদিও 24 ডিগ্রিটা আমি মেনশন করে দিলাম, অনেকের কাছে 24 ডিগ্রি হয়তো ঠান্ডা, কিন্তু আমার বেশ গরমই লাগছে। তবে রাতের দিক দিয়ে হয়তো তাপমাত্রা কমে যাবে। এটা জানিয়ে থাকলাম আপনাদের, যারা অক্টোবরের এই সময়টা আসবেন তারা, হ্যাঁ রাতের দিকে কিন্তু ঠান্ডা পড়বে। তা আমার দিনের বেলা বেশ গরমই লাগছে আর কি। তারপরে একটু ঘোরাঘুরি করছি, তার জন্য গরম লাগতে পারে। আর এই গল্ফ কোর্স পুরো সবুজ, একেবারে তৃণভূমি, বিস্তীর্ণ একদম সবুজ হয়ে রয়েছে। যদিও এখন আর ভেতরে ঢোকা যায় না, ফেন্সিং দিয়ে দিয়েছে, যেটা বললাম আমি আপনাদের। তো এলাম একটু মানে ডাউন দ্য মেমোরি লেন আর কি। এর আগে এসেছি তখন এখানে ঘুরে বেরিয়েছি কত, কিন্তু এখন তো যাওয়া যায় না। এটাও দেখিয়ে নিলাম, চলুন যাওয়া যাক। রানীক্ষেতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝে। আহা, এ যেন স্বপ্ন দেখছি। কিন্তু এই নির্জন অরণ্যের মাঝেও কেউ যেন আমার নাম ধরে ডাক দিল। সত্যি নাকি স্বপ্ন দেখছি? এই অরণ্যে আমায় আবার কে ডাক দিল? আরে আমি এখানে ছবি তুলছিলাম রানীক্ষেত গল্ফ কোর্সের সামনে, তো হঠাৎ উনি ডেকে বলেন যে এরকম যা হয় আমার সাবস্ক্রাইবার এবং আমার চ্যানেল দেখেন, এটা একটা ভালো লাগা, তৃপ্তি দেয়। আপনার ছেলেকে
স্ত্রীকে আমি রিটায়ার্ড ম্যান। দেখেছি। এখন আমার রেগুলার দুপুরে খাওয়ার পর এই ইউটিউব দেখাই আমার। আমার লাস্ট কোনটা দেখেছেন বলছেন আপনি? ওই টেহেরি ড্যামে। তেহেরি ড্যাম দেখেছেন? হ্যাঁ, তেহেরি ড্যামটা অনেকে দেখেছে। আমরা মানে আমার দুপুরে আমাদের কিছু কাজ নেই, ছেলেরা বেরিয়ে গেল, আমরা দুজনে দুপুরে ওই খেয়ে দে আচ্ছা, রেস্ট মানে আমাদের ইউটিউব চ্যানেল খোলা, মানে সাবস্ক্রাইব করা আছে। আপনার নাম কি? মানিক বেরা। মানিক আমাদের বেরা। জনাই বাড়ি। মানিক বেরা, জনাই বাড়ি আপনাদের? আচ্ছা, মানে ডানকুনি, বুঝতে পেরেছি, হুগলিতে। হুগলি। যাই হোক, আমার আমরা তরফ খুব থেকে দেখি এবং খুব ওনাদেরকে ভালো শুভেচ্ছা লাগে। জানালাম, আর ওনারাও আমাকে হ্যাঁ, ওনাদের ভালোবাসা দিয়ে ঘিরে ধরলো। এটাই পাওনা ইউটিউব থেকে 12 বছরে, এটাই পাওনা। অনেক ধন্যবাদ, ঠিক আছে, দেখা হবে। দিদি নমস্কার। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আসুন আসুন, দেখা হবে আবার। এই ভালো লাগাটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওনার সঙ্গে দেখা হলো, উনি হঠাৎ ডাকলেন, অদ্ভুত ব্যাপারে এই জঙ্গলের মধ্যে আমি একটু ছবি তুলছিলাম। এটা একটা পরম পাওনা আর কি। এই ভালো লাগাটা এক ধরনের তৃপ্তি দেয়, আর কিছু না। আর কি বলবো বলুন। গল্ফ কোর্সে সময় কাটিয়ে চলে এলাম রানীক্ষেতের শেষ স্পট মা কালিকা দুর্গা মন্দিরে বা কালিকা দেবী মন্দিরে। এখানে একটু চড়াই ভাঙতে হবে, তবে পথটা কিন্তু দুর্দান্ত। কালী মন্দিরে যাচ্ছি, কয়েকটা সিঁড়ি ভাঙতে হয়, কয়েকটা নয়, বেশ কিছুটা, একটা ছোট্ট ট্রেকও হয়ে যায়। তো এই জার্নিটা ভালো লাগবে, যারা এসছেন তারা জানেন। একটা জঙ্গলের মধ্যে দিয়ে একদম নিরিবিলি, তার মধ্যে দিয়ে সিঁড়ি উঠতে হয়, সিঁড়ি ভাঙতে হয়, ভেঙে পৌঁছতে হয় মন্দিরে। চলুন যাওয়া যাক। কালী মন্দিরে পৌঁছানোর আগেই তো একটা ছোট্ট মন্দির। হ্যাঁ, জুতো খুলতে হবে। এর আগের বার যখন এসেছিলাম তখন সন্ধে বিকেল হয়ে গেছিল, তাই না? তাড়াহুড়ো করেছিলাম আমরা পৌঁছানোর জন্য, আমার মনে আছে। কালিকা দেবী মন্দিরের সামনে দেখা হয়ে গেল আমার এই চ্যানেলের বৃহত্তম পরিবারের সদস্য দিব্যেন্দুদা ও ওনার স্ত্রীর সঙ্গে। এই চ্যানেলের অনেক পুরনো সাবস্ক্রাইবার ওরা। চিনতে পেরে ওনারাই ডেকে নিলেন। পরিচয় গোপন করার ইচ্ছা থাকলেও ধরা পড়ে গেলাম। আবার আরেকটা সুখবর, মানে আমার জন্য সুখবর এবং একটা পরম তৃপ্তির ব্যাপার, সেটা হচ্ছে এই কালিকা মন্দিরে এসেছি। এই দাদা দিদি এনারাও অনুগ্রহ করে আমার চ্যানেল দেখেন, আমাকে সহ্য করেন, এবং ইনিও সবই বলে দিচ্ছেন আমার সম্বন্ধে। আমি নিজের মুখে কিছু বলবো না, দাদা দিদি আছেন, এনারাই যা বলার বলবেন, না হলে ভাববেন যে আমি সাজিয়েছি। এই যে এটা কোনো সাজানো ঘটনা নয়, পরপরই দেখা হচ্ছে আমার এই পরিচিত লোকজন, আমার পরিবারেরই সদস্য এরা, আমার বৃহত্তর এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য। দাদা আপনি বলুন এবার, এটা তো সাজানো ঘটনা নয়। আমি যখন প্রথমে বললাম যে আপনি কি উনি বললেন না আমি তো কিছু করি না, ব্লগিং টগিং ইত্যাদি। তারপর আমি বললাম না আমরা তো দেখেছি, আমার মিসেসও তাই বললেন। তখন উনি অ্যাডমিট করলেন, এবং আমি এইটুকু বলতে পারি উনি আমার দেখা ফার্স্ট ব্লগার, ওনাকে দিয়ে আমার ব্লগ দেখা শুরু। তারপর আজকাল তো প্রচুর ব্লগ দেখছি, নানা রকমই দেখছি, কাউকে সমালোচনা করবো না কারণ, যে যার মতো করছে, কিন্তু ওনাকে দিয়ে তার আমাদের ব্লগিং শুরু প্রথম জীবনে। মাঝখানে ওনার একটু গ্যাপ ছিল, কিন্তু আবার দেখছি ইদানিং উনি আবার ব্লগিং শুরু করেছেন, ভালো লাগছে। এবং চাইবো উনি চালিয়ে যান এটা যতদিন পারবেন। অনেক ধন্যবাদ দাদা দিদি, অনেক ধন্যবাদ। নমস্কার, প্রণাম জানাই, নমস্কার জানাই। হ্যাঁ, শুভ বিজয়, বিজয়টা জানিয়ে নিলাম। ভালো করে ঘুরুন, আর আপনাদের ভালোবাসা এভাবে ঘিরে থাকুক, তাহলেই থাকবো, এই আর কি। আমার একটি পরম প্রাপ্তি, এই ভালো লাগাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই হচ্ছে ব্যাপার। তাহলে রানীক্ষেতের মোটামুটি সবই কভার করে ফেলেছি, অলমোস্ট এভরি প্লেসেস। এবার রওনা দেব কৌশানীর উদ্দেশ্যে। কৌশানীর চ্যাপ্টার খুলব কৌশানীতে গিয়ে। আপাতত দিল্লি থেকে রানীক্ষেতের চ্যাপ্টার ক্লোজ করছি এখানেই। আবার দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। আমি হাঁটতে হাঁটতে কথা বলছি, হয়তো একটু শেক করবে। তাহলে আর কি, সিরিজ তো সবে শুরু হলো, দেখুন এনজয় করতে পারেন কিনা। আর
আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রকৃতি যদি সদয় হয় তবেই আমি ভালো ছবি তুলে ধরতে পারবো, নচেত নয়। কারণ প্রকৃতি আমার কাছে ঈশ্বর, আর ঈশ্বর যদি কৃপা করেন তাহলেই ভালো ছবি পাবো। তাহলে আজকের মতো রাখছি নাকি, টাটা। এবার রানীক্ষেতকে বিদায় জানিয়ে পা বাড়ালাম কৌশানীর উদ্দেশ্যে। কৌশানীকে আপনাদের সামনে তুলে ধরব পরের পর্বে। এই পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যদি আপনাদের মন ও হৃদয়কে ছুঁয়ে থাকতে পারি তাহলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন, বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত। বৃহত্তর পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে, নিতে পারেন মেম্বারশিপ। তবে পুরোটাই আপনাদের ইচ্ছে, আমার কোনো দাবি নেই। এতগুলো বছর ধরে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এই পথ চলার শক্তি জুগিয়ে এসেছে। এই বন্ধন যেন আগামী দিনেও অটুট থাকে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততদিনের জন্য বিদায়। সবাই ভালো থাকুন।